খুব সম্প্রতি আমরা জানি যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার দ্বারা অ্যাপয়েন্টেড ছিলেন এবং 2024-এর জুন মাসে তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন শেখ হাসিনার দ্বারা। এবং এটাও জানতে পেরেছি সূত্র মারফত যে শেখ হাসিনা তিনি একজন দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন। আত্মীয় হয়ে শেখ হাসিনার পিঠে তিনি আপাতত ছুরি মেরেছেন, এখনো পর্যন্ত যেটা কথা প্রসঙ্গে উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি ভেবেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর জামাত বাংলাদেশে ক্ষমতায় আসবে, এবং আমরা জানি যে খুব সম্প্রতি তিনি হজ করে এসেছেন, তারপর তিনি দাড়ি রেখেছেন, সেই ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি। তার জন্যই কি কোথাও গিয়ে জামাতের চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হয়ে তিনি সেনাবাহিনীর ভিতরে এইরকম একটা ইসলামীকরণের চিন্তাভাবনা করছেন? দেখুন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়োগ দিয়ে তার নিয়ে নানা প্রশ্ন ছিল, এবং তার এই ধর্মীয় আইডেন্টিটি বা এই জঙ্গিবাদী কানেকশন এটি আগে থেকে রিপোর্ট ছিল। যেহেতু আপনি আলোচনায় ভারত প্রসঙ্গ এনেছেন, ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও তার নিয়োগের ব্যাপারে বিরোধিতা করা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রীর আত্মীয়, দূরাত্মীয় না, উনি নিকট আত্মীয়, আচ্ছা, কাছের আত্মীয়, পরিবারের লোক। তো উনি যখন নিয়োগ পেয়ে গেছেন তখনও কিন্তু সরকার এভাবে বোঝেনি, কিন্তু ওনার সঙ্গে উনি নতুন করে সেনাপ্রধান হয়ে ব্যাপারটা এরকম না। আমার কাছে যেটা মনে হয় যে ওয়াকারুজ্জামান জামাতের একটা প্রজেক্টই ছিল তার চাকরি জীবনের শুরু থেকে। এই যে শেখ পরিবারে বিয়ে করা, মানে বঙ্গবন্ধু পরিবারে বিয়ে করানো, তার এই আস্তে আস্তে পদোন্নতি পাওয়া, তারপরে সেনাপ্রধান করা, এগুলোর পিছনে একটা ষড়যন্ত্র জামাত ইসলামের হাত ছিল। এবং যখন সে সেনাপ্রধান হিসেবে অভিষিক্ত হন তখন কিন্তু সে এই ষড়যন্ত্রের মূল জায়গাটিতে পৌঁছায়। এবং দেখুন, যখন শেখ হাসিনা সরকারের পতন হয় বা শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়, তারপর থেকেই কিন্তু তিনি জামাতি ইসলামকে নিয়েই তার কর্মকাণ্ড পরিচালনা। আমার থেকে আপনি বিষয়টা খুব এবং ভালো শুধু তাই জানবেন, নয়, একেবারে আমার থেকে শুধু ভালো তাই নয়, জানবেন যে যেদিন যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন বা পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন, সেই দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম প্রেস মিট করেছিলেন জামাতের প্রধান শফিকুল ইসলামের সঙ্গে। আমার থেকে আপনি বিষয়টা নিশ্চয়ই খুব ভালোভাবে বলতে পারবেন। আমি সেই প্রসঙ্গটাই বলছি যে যখন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন, তারপরে তিনি একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে তখন উনি সমস্ত রাজনৈতিক দলকে বসিয়ে, নেতাদেরকে বসিয়ে উনি যে প্রেস ব্রিফিংটি করেছিলেন, সেখানে উনি বক্তব্যের শুরুতেই বলেছিলেন যে এখানে আমাদের এখানে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন আমিরে জামাত, হ্যাঁ, ডক্টর শফিকুর রহমান। এখানে উনাকে প্রথম অ্যাড্রেসটা করা হয়েছিল। ওনাকে প্রথম অ্যাড্রেসটা করা অন্যায়, আমি সেটা বলছি না, কিন্তু উনি যে ল্যাঙ্গুয়েজটি বলেছিলেন যে আমিরে জামাত, সাধারণত আমরা যারা সাংবাদিকতা করি বা অন্যরা যারা পলিটিক্স করে তারা কিন্তু সাধারণত এই আমিরে জামাত শব্দটা ইউজ করেন, আমরা বলি জামাত ইসলামের আমির। কিন্তু আমিরে জামাতটা হচ্ছে জামাত ইসলামের সাংগঠনিক শব্দ। ওদের দলের মধ্যেই চর্চাটা হয় যে আমিরে জামাত। তো উনি যদি জামাতের লোক না হবেন তাহলে এই সাংগঠনিক শব্দটি উনি ব্যবহার করতেন না। তো উনি শুরুটাতেই, মানে প্রথম দিন থেকেই উনি সেই জায়গাটা তৈরি করেছেন। এবং উনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় উনি জামাত ইসলামের নির্দেশনায়, জামাতের মতো করে উনি রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছেন। ইভেন পাকিস্তান এবং টার্কি, যারা জঙ্গিবাদের চেতনায় বিশ্বাস করে এবং যাদের কর্মকাণ্ডই উপমহাদেশে জঙ্গিবাদ, তাদের সঙ্গে উনি সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। এবং আপনাকে একটা ইনফরমেশন দিই আজ, যে এই যে কথিত ছাত্র বিপ্লবের পর বাংলাদেশ সেনাবাহিনী 2000-এর উপরে অফিসার টার্কি ভিজিট করেছে। আচ্ছা, টার্কি ভিজিট করেছে এবং তারা সেখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এবং শুধু তাই নয়, টার্কির যে গোয়েন্দা সংস্থা, তারাও বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বিভিন্ন বিভিন্ন মরকে অফিস টফিস করে তারা কাজ করেছে। তো সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামান জামাতের লোক, জামাতের আদর্শের লোক, এটাই 2 বছর পরে এসে এটা নিয়ে আর প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। এটা এখন প্রমাণিত সত্য। কিন্তু ওয়াকারুজ্জামান জামাতের হয়ে কাজ করে আদতে কি তার কোনো লাভ হয়েছে? দেখুন, জামাত এমন একটি রাজনৈতিক দল যাদের কোনো আদর্শ নেই। আচ্ছা, একদমই কোনো আদর্শ নেই। এটা আপনি জামাতের প্রতিষ্ঠাতা, মানে
যিনি, তার নাম জানেন কিনা আমি জানি না, আবুল আলা আব্দুল মওদুদী। আচ্ছা আচ্ছা। তো 1947 সালে যখন ভারতবর্ষ ভাগ হয়, মওদুদী তখন ভারতবর্ষেই ছিলেন, কারণ সে রাজস্থানে, সরি, গুজরাটের মানুষ, তার বাবা গুজরাটের ব্যবসায়ী ছিল। তো ওই ইনি কিন্তু মাওলানা আমি ভুল বলেছি, উনি মাওলানা ছিলেন। আচ্ছা। আবুল আলা মওদুদী উনি ছিলেন সাংবাদিক। তো উনি বলেছিলেন যে ভারতবর্ষ যদি কেউ ভাগ করে, উনি নেতাজির, সরি, কি বলে যে মহাত্মা গান্ধীজির কাছে গিয়েছিলেন, যে হুম। বলেছিলেন যে ভারতবর্ষ ভাগের সঙ্গে যদি কেউ সংযুক্ত কোনো মুসলিম হয়, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যে দেশপ্রেম ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিন্তু মজার বিষয়, 15ই আগস্ট তো ভারতের স্বাধীনতা দিবস, হুম। হ্যাঁ, 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের, দিবস। হ্যাঁ। উনি 17ই আগস্ট লাহোরে চলে গেলেন আচ্ছা। সপরিবারে। তারপরে উনি ওখানে যে জামাত ইসলাম করলেন, এবং উনার এই জামাত ইসলাম কিন্তু পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল, এবং সেই নিষিদ্ধ হয়েছিল উনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অভিযোগে। এবং দেখুন, যখন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, হুম। তখন উনি অবিভক্ত পাকিস্তানের পক্ষে দাঁড়ালেন। এবং আমি ওনার ছেলেদের ইন্টারভিউ করার সুযোগ হয়েছে আমার। তারা কোনোদিন এই জামাত ইসলামের রাজনীতি করে না, এবং তারা তারা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে, আপনি যদি গুগল করেন, এআই করেন, তো পেয়ে যাবেন যে মওদুদীর কোনো ছেলে মেয়ে জামাত ইসলামের রাজনীতি করেননি। তো তাদেরকে প্রশ্ন করা হয়েছে যতবার যে কেন আপনারা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হন, তো তারা বলেছে যে আমার বাবার নির্দেশনা ছিল যে এই রাজনৈতিক দলের সঙ্গে তোমরা সম্পৃক্ত হবে। এবং দেখুন, বাংলাদেশের যত গণহত্যা 1971-এ হয়েছে, 30 লাখ শহীদ হয়েছে মানুষ, 30 লাখ শহীদের 2 লাখ মা বোন রেপ হয়েছে, সেই বাংলাদেশে আবার তারা এসে রাজনীতি করেছে। এবং দেখেন, ক্ষমতার জন্য তারা আজকে একদিকে ইসলামের কথা বলছে। আপনি আহ একজন মুসলিম, আমিও তো একজন মুসলিম, কিন্তু তাদের ধর্মের ব্যাখ্যা, তাদের ধর্মের যে কি বলে এটাকে, যে তাদের যে দলীয় যে ব্যাখ্যা, হুম। এই ব্যাখ্যার সঙ্গে ইসলামের কোনো মিল নেই, ইসলামের কোনো সামঞ্জস্য নেই। এটা আচ্ছা। একটা ইসলাম বিরোধী কনসেপ্ট। জামাতের কনসেপ্ট ইসলাম বিরোধী কনসেপ্ট। তো আপনার প্রশ্নে শেষ করি, এত ধর্মীয় আলোচনা যাব না, কারণ আমি মাওলানা বা মুফতি নই। ওয়াকারুজ্জামান হচ্ছে একটা স্বার্থপর লোক। আচ্ছা কারণ আচ্ছা। দেখুন, ওয়াকারুজ্জামান ফিজিক্যালি আনফিট একজন জেনারেল, হ্যাঁ, এটা জানার পরেও শুধুমাত্র শেখ হাসিনা পরিবারের আত্মীয় হওয়ার কারণেই তিনি সেনাপ্রধান হতে পেরেছেন। মানে পৃথিবীর ইতিহাসে নেই যে কোনো সেনাপ্রধান ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে তাকে জেনারেল করা হয়, তাকে চাকরি থেকে অকালীন অবসরে পাঠানো হয়, হুম। বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, কারণ মানুষের হৃৎপিণ্ড